কলকাতা থেকে আমরা হাওড়া রাজধানীতে চেপে পৌঁছে গেছিলাম নিউ দিল্লি। প্রায় 18 ঘন্টা এসিতে থাকার পর গিয়ে পড়লাম দিল্লির 40 ডিগ্রি টেম্পারেচারে। এত বাজে অবস্থা এখানে, এত ট্রাফিক জ্যাম, মানে ভাবা যায় না, হাঁটতেও পারছি না আমরা ঠিক করে। দিল্লির মারাত্মক গরম আর তার মধ্যে ট্রাফিক জ্যাম, তাই আমরা বেশি না ঘুরে স্টেশনের সামনেই পাহাড়গঞ্জে একটা হোটেলে উঠেছিলাম। হোটেলের ঘরগুলো মোটামুটি খারাপ না, যা যা বেসিক অ্যামিনিটিস, টিভি, ইলেকট্রিক কেটেল, ওয়ার্ড্রোব, বড় আয়না সবই রয়েছে। হোটেলটির নাম চঞ্চল কন্টিনেন্টাল। ফোন নাম্বার, বুকিং ডিটেলস সব কার্ডেই রয়েছে, ডাইরেকশনটাও দেওয়া আছে। রুম রেট আমাদের পড়েছিল 1200 করে। উফ, দিল্লিতে কি গরম কি গরম। কলকাতাতেও গরম, কিন্তু দিল্লির গরমটা যেন একদম অন্যরকম। পুরো মানে বলে চামড়া পুড়ে যাচ্ছে, পুরো ড্রাই। উফ, আর তেমনি ট্রাফিক জ্যাম। তো হোটেলে চেক ইন করে ফ্রেশন আপ হলাম, দিয়ে আজকে রাত্রির 10:30টার সময় দিল্লি টু মানালি বাস আছে আমাদের। এত গরমে আর বাইরে এক্সপ্লোর করতে বেরোচ্ছি না, হোটেলেই আমরা লাঞ্চ অর্ডার করব। তো এই দেখো আমাদের হোটেলের মেনু, দাম কীরকম। দামটা বলবো এমনি ভালো ভালো রেস্টুরেন্টে যেরকম দাম হয় ওরকমই। খাওয়ারের অপশনস প্রচুর, তন্দুরি, মুঘলাই, চাইনিজ সব রকমের খাবার অ্যাভেলেবেল। দামটাও মোটামুটি একটু আপার রেঞ্জে। লাঞ্চ করে বিকেলের দিকে বেরিয়েছিলাম আশপাশে মার্কেটটা এক্সপ্লোর করতে, বাট মেনলি লাস্সির খোঁজে। কারণ কলকাতাতে না দিল্লির মতন অত টেস্টি লাস্সি কোথাও পাওয়া যায় না, তাই আমি ঘর থেকেই ঠিক করে গেছিলাম যে দিল্লি পৌঁছেই লাস্সি খাবো। ঘুরতে ঘুরতে চোখে পড়লো আগারওয়াল সুইটস নামের এই মিষ্টির দোকানটা, যার বাইরে এক কড়াই লাস্সি তৈরি হচ্ছিল। এই দেখে কি আর লোভ সামলানো যায়? তো দিল্লিতে এসে লাস্সি খাওয়ার ইচ্ছা আমার অনেক দিন ধরে। সো ফাইনালি আমাদের হোটেলের একদম নিচে আগারওয়াল সুইটস নামের একটা দোকানে, এখানে আমরা এসেছি লাস্সি খেতে। লাস্সির গ্লাসের দাম 50 টাকা করে, দেখতে যেরকম সুন্দর, খেতেও দারুণ, বেশ অনেকটা ঠান্ডা ঠান্ডা লাস্সি। তো এখন ঘড়িতে বাজছে হচ্ছে 7:15। তো আমরা এখন প্ল্যান করেছি যে সবাই এবার জাস্ট বেরিয়ে যাবো কাশ্মীরি গেটের জন্য, কারণ কি আমাদের বাস অলমোস্ট 10:30টার সময় ওখান থেকে ছাড়বে। তো 9:30টার সময় রিপোর্টিং টাইম দিয়েছে। আর দিল্লির যা ট্রাফিকের অবস্থা দেখছি, আই এম নট কোয়াইট শিওর যে এখান থেকে 10 কিলোমিটার দেখাচ্ছে, তো কতক্ষণ লাগবে। কমপ্লিট মানে এটা বলে না ক্যাওস, কোনো গাড়ি আসছে যাচ্ছে, কেউ গাড়ি পার্ক করে দিয়েছে, মানে কোনো ঠিক ঠিকানা নেই গাড়িটা অ্যাকচুয়ালি কোথায় লাগাচ্ছে। কলকাতার ট্রাফিকে আমি গালি দিতাম যে চিনা পার্ক এত বাজে ট্রাফিক, ধুলো, মাই গড। আমার মতো লোককে একবার দিল্লি আসা উচিত, তারপরে বুঝতে পারবো অ্যাকচুয়াল রিয়ালিটিটা ট্রাফিকের। হোটেল থেকে উবার বুক করে নিলাম কাশ্মীরি গেটে বাস স্টপে। এখান থেকে যেতে 30 থেকে 40 মিনিট মতন লাগবে, ডিপেন্ডিং অন ট্রাফিক জ্যাম। মনে আনন্দ তো ছিলই, তবে জানি না কেন যেই ক্যাবে বসলাম এক্সাইটমেন্টটা পুরো ডাবল হয়ে গেছিল। মন বলছিল আর মাত্র কিছু ঘন্টার অপেক্ষা, তারপরেই দেখতে পাবো পাহাড়। তবে কথাতে আছে না, কোনো কিছুতেই আগে থেকে বেশি লাফালাফি করতে নেই। ঠিকই, কারণ আমরা 5 মিনিট এগোতে না এগোতেই আটকে গেছিলাম মারাত্মক ট্রাফিক জ্যামে। ভেবেছিলাম ট্রিপটা হয়তো দিল্লিতেই শেষ হয়ে যাবে। মানে এত ট্রাফিক জ্যাম 30 মিনিটের রাস্তা আমরা 1.5 ঘন্টায় পৌঁছালাম, মানে ভাবা যায় না। ফাইনালি আমি তো ভাবছিলাম মানে বাস মিসই হয়ে যাবে। রিপোর্টিং টাইম ছিল 9:30 আর আমরা কাটায় কাটায় ডট 9:30তেই পৌঁছেছিলাম। আমাদের আইটিনারি হঠাৎই চেঞ্জ হয়ে যায়, তাই মানালি নয় সিমলার বাসে আমরা উঠেছিলাম। আমাদের জার্নি 3.5 ঘন্টা হয়ে গেছে। এখন আমরা হাইওয়ের পাশে একটা ধাবাতে, জায়গাটা কুরুক্ষেত্রতে হাইওয়ের পাশে একটা ধাবাতে এসেছি ফর ওয়াশরুম অ্যান্ড টুকটাক যদি কিছু স্ন্যাক্স খাওয়ার লাগে ওই। আর এইখান থেকে আমাদের জার্নি এখন আরও 4 ঘন্টার হবে। ভোরের দিকে হালকা ঘুমটা ভাঙাতেই চোখের সামনে এত সুন্দর দৃশ্য দেখে আর ঘুমাইনি। কতদিন পর পাহাড় দেখছি, এরকম সুন্দর ভিউ ছেড়ে ঘুমানো যায়? ইনফ্যাক্ট আমি জন্টিকেও ঘুম থেকে তুলে দিয়েছিলাম। তখন আমাদের বাস জার্নির আরো 1 ঘন্টা মতন বাকি ছিল, কিন্তু আর বাসে বসে থাকতে মন হচ্ছিল না। লাগছিল কতক্ষণে আমরা সিমলা পৌঁছাবো আর বাস থেকে নেমে একটু ছবি তুলবো, ফ্রেশ এয়ার ইনহেল করবো।
गाइस अगर किसी के बैग्स है तो लेते जाओ पहले और साइड हो जाओ। জাস্ট আমরা বাস থেকে নামলাম আর দারুণ একটা ওয়েদার, মানে চারিদিকে বলে না মেঘে একদম ঘেরা, মানে প্রপার বর্ষাকাল চলছে বোঝা যাচ্ছে। আর মানে সেরকম খুব একটা ঠান্ডাও লাগছে না আর গরমও না, মানে খুবই একটা প্লেজেন্ট ওয়েদার। বাস থেকে নেমে আমাদেরকে বলা হলো যে একটু এগিয়ে গিয়ে নিচের দিকে গিয়ে নিতে, কি বলে, গাড়ি নিতে। আর গাড়ি নিতে এসে পার্কিং স্পেসটা দেখো জাস্ট। বর্ষার সময় পাহাড়ের দৃশ্যই আলাদা, চারিদিকে মেঘে ঢাকা, পুরো হন্টেড মুভিজের মতন। বাসে বসে বুঝতে পারছিলাম না, কিন্তু বাস থেকে বেরিয়ে এত ঠান্ডা লাগছে আর পুরো মেঘে ঢাকা, দারুণ দারুণ দারুণ। সিমলার বাস স্ট্যান্ডটাই যদি এত সুন্দর হয় তাহলে বাকি জায়গাগুলো কত সুন্দর ভাবো তো। তবে এবারে আমাদের প্ল্যান ছিল অন্য, সিমলা ঘোরা আইটনারিতে নেই। এখন আমরা গিয়ার আপ হয়ে গেছি, এবার যেখান থেকে আমরা 2 কিলোমিটার এগিয়ে গিয়ে জাস্ট আমাদের বাইক পাবো। সো উই আর রিয়েলি এক্সাইটেড। হ্যাঁ, ঠিকই শুনলে, সিমলা থেকে আমরা বাইক নেব এবং তারপর শুরু হবে আমাদের আসল জার্নি। বাস স্ট্যান্ড থেকে মার্কেট ছাড়িয়ে পড়লো বাইকের গ্যারাজ। হচ্ছে ক্লাসিক 350, এদিকে হচ্ছে হিমালয়ান 450, তার সঙ্গে আছে হচ্ছে স্ক্র্যাম 411, আর এটা হচ্ছে আমরা নিয়েছি স্ক্র্যাম 411 এটাও। আর এদিকে আছে হিমালয়ান 450। ফাইনালি বাইক থেকে প্রচণ্ড এক্সাইটেড লাগছে, যদিও সবকটা বাইকের মধ্যে কিছু না কিছু প্রবলেম আছে। কারোর একটা কান ভাঙা আছে, কান মানে বুঝতেই পারছো, ইন্ডিকেটার, কারোর একটু চেন লুজ আছে। সো আমাদের সঙ্গে মেকানিক্স যাবে, সো ইট ওয়ন্ট বি আ গ্রেট প্রবলেম। আর সব থেকে মেন ইম্পর্টেন্ট যে আমার বাইকে হচ্ছে এই জিনিসটা আছে। সো স্পিতি রাস্তায় জানো এই বাইক পড়াটা কোনো একটা বড়ো ব্যাপার নয়। তো আমার নাকল গার্ড থাকার জন্য বেশ লিভারগুলো সব একদম প্রপার সেফ থাকবে। তো দেখা যাক, we are starting with our bike trip finally. লাইফের ফার্স্ট বাইক ট্রিপ, তারপর ড্রিম ডেস্টিনেশনে আমরা ভীষণ ভীষণ এক্সাইটেড। আমাদের বাইক রাইড শুরু হচ্ছে। ডে ওয়ানেই আমরা যাচ্ছি সিমলা থেকে সাংলা, টোটাল 250 কিলোমিটার্সের রাইড আছে আজকে। সো লেটস বিগিন দ্য জার্নি। चलिए मिलते हैं। हैप्पी जर्नी। थैंक यू। জীবনের প্রথম বাইক ট্রিপ, আনন্দ, এক্সাইটমেন্ট, ভয়, সব রকমের ইমোশনস তখন ফিল হচ্ছিল আমাদের। বাইক মার্শালকে নিয়ে মোট 7টা বাইক ছিল গ্রুপে। সিমলা থেকে সাংলার 250 কিলোমিটার জার্নি ঠিক সকাল 10টায় শুরু হয়েছিল। কি হচ্ছে? আরে তেলই শেষ হয়ে গেল নাকি পুরো? লে তেলই শেষ বোধ হয়। বাবা, তো দেখাও যায় না। আর হলো এখানে ভেতরেই হতো। হ্যাঁ, ওরম করে ডাকা যায় থোড়াই। কোথায় পৌঁছে গেছে সোমাকে ফোন কর। ফোন শুনতে পাবে কিনা সন্দেহ।
জার্নি শুরু হতে না হতে আমাদের বাইক মানে কি আর বলবো, 2 পা হাঁটার মতন 2 পা চললো দিয়ে বন্ধ হয়ে গেল। এবার কি করব, আমাদের গ্রুপ তো আগে বেরিয়ে গেছে, জন্টি গেছে আবার ফেরত দেখতে কি করা যেতে পারে। মনে হচ্ছে তেল শেষ হয়ে গেছে ব্যাংকে। জার্নির শুরুতেই বাধা পাওয়াতে একটু খারাপই লেগেছিল, কিন্তু সবই একটা এক্সপিরিয়েন্স। তবে কপাল ভালো ছিল যে গ্যারেজটা 15 মিনিট ওয়াকিং ডিস্টেন্সে ছিল। আরও এগিয়ে গিয়ে যদি এরকম হতো তাহলে কিন্তু ভালোই বিপদে পড়তাম, কারণ গ্রুপের সবাই এগিয়ে গেছিল এবং কাউকে ফোনেও পাওয়া যাচ্ছিল না। যাই হোক, মনে সাহস নিয়ে আর সুন্দর দৃশ্য এনজয় করতে করতে এগিয়ে চললাম গন্তব্যের দিকে। ভোরবেলায় যে মেঘটা দেখেছিলাম সেটা মনে হচ্ছিল যেন আস্তে আস্তে কেটে যাচ্ছে এবং সূর্যর আলো দেখা দিচ্ছে। তবে পাহাড়ি রাস্তায় কোনো ঠিক নেই, তার মধ্যে আবার বর্ষার সময় যখন তখন বৃষ্টি নামতে পারে। যদিও আমরা প্রিপেয়ার্ড ছিলাম, কিন্তু তাও ঠাকুরকে ডাকছিলাম যেন বৃষ্টি না হয়। হঠাৎই চারিদিক মেঘে ঢেকে গেল, পুরো সিনেমার মতন। পাইন গাছের মাঝ দিয়ে মেঘ চলে যাচ্ছে আর সেই রাস্তা দিয়ে যাচ্ছি আমরা দুজন বাইকে। ও ভাই সাব, কি লাগছে এই জায়গাটা। গ্রুপ থেকে বিচ্ছিন্ন হয়ে গেল। আমাদের জার্নির শুরুতেই বলে দেওয়া হয়েছিল কুফরির একটি রেস্টুরেন্টে ব্রেকফাস্টের জন্য দাঁড়ানো হবে, আর তখনও পর্যন্ত ইন্টারনেট ভালোই চলছিল, তাই গুগল ম্যাপের সাহায্যে আমরা দুজন ওই দিকেই যাচ্ছিলাম। তো এখন আমরা এসেছি আমাদের ফার্স্ট হল্ট কুফরিতে, শেরি পাঞ্জাব হোটেলে। ব্রেকফাস্ট করব, কিছুক্ষণ রেস্ট নেব, দিয়ে আবার জার্নি শুরু হবে। কুফরি সিমলা থেকে 12 কিলোমিটার দূরত্বতে খুবই পপুলার ট্যুরিস্ট ডেস্টিনেশন। তখন বাজছিল সকাল 11টা, কিন্তু সেই ভোরবেলার মতনই চারিদিকে মেঘে ঢাকা আর কেমন যেন একটা বৃষ্টি ভেজা ঠান্ডা। ব্রেকফাস্টের জন্য হালকা খাবার খুঁজছিলাম, কারণ সামনেই লম্বা জার্নি। তো নিয়ে নিলাম মশালা দোসা। খেতে মোটেই ভালো ছিল না, কিন্তু খিদে পেলে সবই চলে। আমাদের জার্নির মাত্র 12 কিলোমিটার হয়েছে, আর এই 12 কিলোমিটারে কি হয়ে গেল বাপরে। প্রথমে তো তেল ফুরিয়ে গেল বেরোনোর সাথে সাথেই, তারপরে আমাদের গ্রুপের সাথে পুরো আমরা হারিয়ে গেছি, আমরা আলাদা হয়ে গেছিলাম। গুগল ম্যাপস দেখে দেখে লোকালসে জিজ্ঞেস করে করে তারপরে আমরা এত দূর এসেছি। আর জার্নির এখনও জাস্ট স্টার্ট, মানে 250 কিলোমিটারের মাত্র 12 কিলোমিটার হয়েছে। বাজছে সকাল 11:30, সাংলা পৌঁছাতে পৌঁছাতে রাত হয়ে যাবে। প্রথমের দিকে বাইক খারাপ হয়ে যাওয়াতে আমরা পিছিয়ে পড়েছিলাম এবং সবার থেকে সেপারেট হয়ে গেছিলাম। তবে এইবারে প্ল্যানই করেছিলাম একটুও লেট করব না, সবার সাথে সাথেই চলবো। এবং আমাদের মতন একই অভিজ্ঞতা আর একজন বাইকারেরও হয়েছিল। তাই বাইক মার্শাল জানালেন যে এর পরের স্টপ কুফরিরই একটি পেট্রোল পাম্পে হবে, কারণ তারপর সেরম নাকি পেট্রোল পাম্প আর রাস্তায় পাওয়া যাবে না। শেরি পাঞ্জাব রেস্টুরেন্টটি থেকে পেট্রোল পাম্পের দূরত্ব মাত্র 3 কিলোমিটার, কিন্তু সেই 3 কিলোমিটারেই যা সুন্দর দৃশ্য আমরা দেখতে পেলাম, এই জন্যই কুফরি পর্যটকদের প্রিয় ডেস্টিনেশন। যত বেলা বাড়ছিল ততই যেন মেঘও বাড়ছিল, আর রাস্তা মাঝে মাঝে এই বেশ খারাপ। প্রথম 12 কিলোমিটার কিছু টের পাইনি, কিন্তু তখন আস্তে আস্তে বুঝতে পারছিলাম বাইক রাইডে পিলিয়নে বসে ভালোই চাপ আছে। যখনই ভাঙা রাস্তা আসছিল তখনই কোমরটা মনে হচ্ছিল যেন খুলে পড়ে যাবে। তার মধ্যে পিঠে ছিল আমার 3-4 কেজির ভারী ব্যাগ। যদিও রাকস্যাকগুলো আমরা ব্যাকআপ ভেহিকেলে চাপিয়ে দিয়েছিলাম, কিন্তু টুকটাক স্ন্যাক্স, জলের বোতল দিয়ে 3-4 কেজির ব্যাগ হয়ে গেছিল আমার পিঠে। बाप रे की जाएगा, अल्लाह क्या बात है रे भाई।
এখনই জাস্ট লাঞ্চ করে আমরা এখানে কুফরির সামনে একটা পেট্রোল পাম্প ছিল, ওখানে ফুল ট্যাঙ্ক করেছি। তো এরপরে আমরা যাব হচ্ছে সিধা একদম সাংলার দিকে। তো অন দ্য ওয়ে যাবো, তো তোমরা সবাই স্টে টিউন। মার্শাল জানালেন এবারে একদম টানা বাইক চলবে, একবারে লাঞ্চে গিয়েই ব্রেক নেওয়া যাবে। তো আমরাও সেইভাবে প্রিপেয়ার হয়ে আবার জার্নি শুরু করলাম। কুফরির পর রাস্তাটা কিন্তু বেশ ভালোই স্মুথ ছিল। হ্যাঁ, মাঝে মাঝে একটা দুটো ভাঙা হতেই পারে পাহাড়ি রাস্তাতে, কিন্তু তখনও পর্যন্ত আমরা যা ভেবেছিলাম তার চেয়ে তো বেশ ভালোই ছিল রাস্তা। ঘড়িতে তখন বাজছে দুপুর 1টা। মাঝে মাঝে সূর্য উঁকি মারছিল, কিন্তু বেশিরভাগ সময়টাই মেঘে ঢাকা। আমাদের জার্নির 4 ভাগের 1 ভাগও তখনও কমপ্লিট হয়েছিল না, কিন্তু সারা রাত বাস জার্নি করার পর 3 ঘন্টা বাইক জার্নি হয়ে যাওয়ার পর সবাই একটু টায়ার্ড ফিল করছিলাম। তাই মাঝে আবার ব্রেক নেওয়া হলো 5 মিনিটের ছোটোখাটো একটা ঝর্ণার সামনে। আচ্ছা, ওখানে একটা জিনিস খেয়াল করেছি, মাঝে মাঝে গাছগুলো সাদা নেট দিয়ে ঢাকা। কাছে গিয়ে বুঝলাম এগুলো সব আপেল গাছ, সিমলার আপেল। সব গাছে ভর্তি আপেল হয়ে আছে, আর পাখি থেকে প্রোটেক্ট করার জন্য নেট দিয়ে রাখা হয়েছে। বেলার দিকে আস্তে আস্তে আকাশ পরিষ্কার হচ্ছিল, আর সূর্যের আলো এসে যখন পাহাড়ে পড়ছিল এত সুন্দর লাগছিল, সে দেখার মতন দৃশ্য। আর তখন মনে হচ্ছিল, ইস, যদি ওই পাহাড়ের মাঝে আমাদের ছোট্ট সুন্দর একটা বাড়ি থাকতো কি ভালো হতো। তবে এবারে আস্তে আস্তে রাস্তাও কিন্তু বেশ খারাপ হচ্ছিল। মাঝে মাঝে এরকম কাদা ভাঙা রাস্তা আসছিল, যার ফলে বেশি স্পিডে যাওয়া যাচ্ছিল না। আমাদের জার্নি 2 ঘন্টা হয়ে গেছে। আমরা এখন নারকান্ডাতে 10 মিনিটের ব্রেক নিচ্ছি। নারকান্ডা সিমলা ডিস্ট্রিক্টেই একটা ছোট্ট টাউন। কুফরি থেকে নারকান্ডা পৌঁছাতে 2 ঘন্টা সময় লাগলো, আর বাইক এখনো পর্যন্ত 64 কিলোমিটার চলেছে। নারকান্ডাতে আমরা দাঁড়িয়েছিলাম চা খেতে, কিন্তু ওখানের বাচ্চাগুলো এত কিউট, ওদের সাথে খেলতে গিয়েই আমাদের আর চা খাওয়া হয়নি। এখন আমরা রামপুরের অলমোস্ট 51 কিলোমিটার আগে আছি, আর এখানে দাঁড়িয়ে আমরা কিছুক্ষণ রেস্ট নিয়েছিলাম। তার দেখো অবস্থাটা কি হলো সামনে। চোখের সামনে রাস্তাটা ধসে পড়লো, গায়ে কাটা দিল, কারণ আমরা যেখানে দাঁড়িয়েছিলাম সেখানেও হতে পারত। আগে গিয়ে দেখি রাস্তা আরো খারাপ, চারিদিকে ধস নেমেছে। তখন মনে হলো যে পাহাড়ে ঘোরার মজা তো আছে, তবে বিশাল রিস্কিও। দেখো পুরো রাস্তায় সব গাছ উল্টে পড়ে আছে, ধস নেমেছে, মানে নেক্সট কয়েক কিলোমিটার রাস্তা পুরো এরকমই ছিল। তবে সঙ্গে সঙ্গে কনস্ট্রাকশনের কাজও হচ্ছিল এবং অনেক পুলিশ ছিল যাতে কোনো ট্রাফিক প্রবলেমস না হয়। আমাদের জার্নি হাফ ওয়ে হয়ে গেছে, আরও 4 ঘন্টা বাকি। দারুণ মজা তো হচ্ছে, সাথে বিভিন্ন এক্সপিরিয়েন্সেস হচ্ছে। সো এক্সাইটমেন্ট লেভেল তো খুব বেশি এখনো।
অর্ধেক জার্নি কমপ্লিট হওয়ার আনন্দে আমরা আবার একটু ব্রেক নিয়েছিলাম। আমরা তো সবাই মিলে প্ল্যান করে করে মাঝে মাঝে ব্রেক নিচ্ছিলাম, তবে আমাদের বাইক মার্শাল যে কোথায় ভ্যানিশ হয়ে গেছিল কেউ জানতো না। এরই মধ্যে হঠাৎ একজনের বাইকের ব্যালেন্স খারাপ হয়ে গিয়ে পড়ে গেছিল, তাই সবাই আমরা হেল্প করলাম, একটু রেস্ট নিয়ে আবার জার্নি শুরু হলো। উফ, সামনের দৃশ্য দেখো, কি দারুণ কি দারুণ, পুরো সবুজে মোড়া, বেস্ট টাইম টু ভিজিট। যদিও মাঝে মাঝে চোখ চলে যাচ্ছিল যে অর্ধেক রাস্তা ভেঙে নিচে চলে গেছে, তাও এত সুন্দর ভিউ ওই সব ভুলিয়ে দিচ্ছিল। ডান দিকে রয়েছে সতলুজ রিভার, যা গাছের ফাঁক দিয়ে মাঝে মাঝে দেখা যাচ্ছিল। আমাদের রামপুরের কাছাকাছি একটা জায়গায় লাঞ্চ করার কথা, সাইনবোর্ডে দেখালো রামপুর এখনো 30 কিলোমিটার। মাঝে মাঝে এমন ডেঞ্জারাস একটা রাস্তা পড়ছিল, সত্যি ভয় লেগে যাচ্ছিল, কিন্তু তার পরের মুহূর্তেই আবার দারুণ সুন্দর রাস্তা। এই হলো পাহাড়ের মজা। তাই জন্য জীবনে মাঝে মাঝে এরম টাইপের রিস্ক নিলে কোনো অসুবিধা নেই, লাইফ এনজয় করো। দুপুর 4টের সময় আমরা পৌঁছালাম দ্য অ্যাপেল ক্রেস্ট নামের এই রেস্টুরেন্টটিতে ফর লাঞ্চ। আমাদের লাঞ্চের লোকেশনটা দারুণ, একদম পাহাড়ের মাঝে, কি সুন্দর যে লাগছে। জায়গাটার নাম কোদকার। এটা নাকি আপেল আর চেরির জন্য খুব ফেমাস, তাই জন্যই বোধহয় হোটেলটির নাম দ্য অ্যাপেল ক্রেস্ট। এত সুন্দর জায়গায় মনে হচ্ছিল লাঞ্চের পর এখানেই থেকে যায়, আর মন করছিল না অন্য কোথাও যেতে। রেস্টুরেন্টের দরজায় সব ব্লগার্সরা দেখো স্টিকার মেরে রেখেছে। নিয়েছি আমরা পনির মশালা, চিকেন কারি, সাদা ভাত। এতটা জার্নি করার পর পেয়েছিল খিদে, আর ভীষণই টায়ার্ড লাগছিল। সবার মুখ চোখ দেখেই দেখো বুঝতে পেরে যাবে। খাবারের টেস্ট ভালোই ছিল, দামও রিজনেবল। এখান থেকে আমাদের আরও 100 কিলোমিটার মতন বাকি ছিল। ঘড়িতে তখন বাজছে বিকেল 5:40, কিন্তু নর্থ ইন্ডিয়াতে রাত্রির 8টার আগে অন্ধকার হয় না। আর গুগল ম্যাপেও দেখাচ্ছিল আমাদের 2-2.5 ঘন্টার মধ্যে আমরা সাংলা পৌঁছে যাব। তাই একটু আস্তে আস্তে রেস্ট নিয়ে সিনারি এনজয় করতে করতেই আমরা এগোচ্ছিলাম। এই দেখো কি মারাত্মক সুন্দর লাগছে সতলুজ রিভার, আর পাহাড়ের পিছনে একদম সানসেটটা হচ্ছে, দারুণ লাগছিল, দারুণ। সিনারি এনজয় করতে গিয়ে কখন যেন আমরা গ্রুপ থেকে আবার আলাদা হয়ে গেছিলাম এবং আস্তে আস্তে অন্ধকার হয়ে আসছিল। মনে সন্দেহ জাগলো আমরা ভুল রাস্তায় চলে যাইনি তো, কারণ কাউকেই ফোনে পাওয়া যাচ্ছিল না। তবে গুগল ম্যাপের ভরসায় এগিয়ে যাচ্ছিলাম। জানতে পারি সামনের রাস্তায় ধস নেমেছিল এবং অনেক ঘন্টা ধরে সব গাড়ি আটকে ছিল। লিটারালি চোখের সামনেই সব পাথর খসে পড়ছিল, দুদিকেই ধস, তাই খুবই কেয়ারফুলি একটা একটা করে গাড়ি পাস করছিল।
পাহাড় দিনের বেলায় যতটা সুন্দর লাগে, রাতের বেলা ঠিক ততটাই ভয়ঙ্কর লাগে। আমাদের জীবনের এই প্রথম এরকম এক্সপিরিয়েন্স। তখন বাজছিল সন্ধে 7টা। সারা দিন সেই সকাল 10টা থেকে আমরা বাইকে জার্নি করছি, জীবনের প্রথম বাইক ট্রিপ। তার মধ্যে এরকম অন্ধকার গুটগুটে রাস্তা, একটা মানুষ নেই, একটা আলো নেই, আর গ্রুপ থেকে একদম বিচ্ছিন্ন। একমাত্র ভরসা গুগল ম্যাপ। রাত্রির 8টার সময় আমরা এখন কিন্নর গেটের সামনে দাঁড়িয়ে আছি। কিচ্ছু দেখা যাচ্ছে না, স্বাভাবিক ব্যাপার। কিন্তু আমরা আবার এখান থেকে যাচ্ছি সাংলা, আরও 2 থেকে 2.5 ঘন্টা লাগবে। আমি অলরেডি খুব ভয় পেয়ে আছি। রাস্তাঘাটে কিচ্ছু দেখা যাচ্ছে না, খালি আমরা আছি, আমরা ছাড়া কেউ নেই। আর এখান থেকে আবার সাংলা যেতে হলে মানে রাত্রি 10-11টা বেজে যাবে। তাই ভাবছি আমরা কী করবো। খুব স্ক্যারি। কিন্নর গেটের সামনে গ্রুপের 2জন বাইকার্সদের সাথে দেখা হওয়াতে একটু শান্তি পেয়েছিলাম। পুরো গুটগুটে অন্ধকার, কিচ্ছু নেই, লিটারালি কিচ্ছু নেই, শুধু আমাদের বাইকগুলো আছে। কিন্নরে ঢোকার আগে পারমিট লাগে, বাইকসের জন্য 100 টাকা করে নেয়। রাতের অন্ধকারে কখন যে কোথা দিয়ে যাচ্ছি কিছুই বোঝা যাচ্ছিল না। তবে বাইকের হালকা আলোতে বুঝতে পেরেছিলাম যে একটু আগেই আমরা সেই বিখ্যাত কিন্নর গেট ক্রস করে চলে এসেছি। লাঞ্চের সময় গুগল ম্যাপে দেখিয়েছিল মাত্র নাকি 2.5 ঘন্টাতে আমরা সাংলা পৌঁছে যাব, কিন্তু এই পাহাড়ি রাস্তাতে সেই 2.5 ঘন্টা যে 4-5 ঘন্টা হয়ে যাবে সেটা আমাদের জানা ছিল না। কোনো মানে আছে মাঝরাতে এইসব রাস্তায়? রাইটেই থাকি বাবা, দরকার নেই আমার লেফটে বাঁ কিছু দেখাই যাচ্ছে না, কি অবস্থা। সামনে স্লাশ মার্ট। তার মধ্যে এই ট্রাক। অ্যাডভেঞ্চার চেয়েছিলাম ভগবান, এতটাও না। এরকম রাস্তার অবস্থা, এই পরিস্থিতিতে খালি ভগবানেরই নাম নেওয়া হচ্ছিল। কোনো মতে সেফলি হোটেলে পৌঁছে যাই, বাস। চেঞ্জ করলাম। I'm gonna take my horse to the old town road, Diana. এই ডেঞ্জারাস রাস্তার শেষে পড়ল মাতাদির মন্দির। মনে হচ্ছিল জীবনটা যেন আবার ফিরে পেলাম। খুবই ভয়ঙ্কর রাস্তা ছিল কিভাবে যেতে। আমি জানতাম স্পিডি রাইডটা একটু ভয় লাগবে হয়তো, কিন্তু এতটা যে ভয় পাবো আমি এক্সপেক্ট করিনি। আমার পুরো অবস্থা খারাপ হয়ে গেছে। আইপিএল আমি কেঁদেই দিতাম, এত ভয়ানক ছিল। রাত হয়ে গেছে, কিছু দেখা যাচ্ছে না, এইদিকে খাট আর এইদিকে পাথর পড়ছে, খুব স্ক্যারি। আমাদের মতন সকলেরই কিন্তু অবস্থা একদম খারাপ হয়ে গেছিল। ওইখান থেকে আরও 1 ঘন্টার জার্নি বাকি ছিল। মার্শালকে রিকোয়েস্ট করা হলো যে এইখানেই কাছে ধারে কোনো হোটেলে আমাদের রাখতে, কিন্তু উনি বললেন না, সাংলার আগে কোথাও স্টে করা যাবে না। তখন আর শরীর দিচ্ছিল না, মনও ভালো লাগছিল না। মনে হচ্ছিল যে ঘুরতে এসে কি ভুল করলাম। আগের দিন রাতে দিল্লিতে ক্যাবে ওঠার সময় যতটা এক্সাইটেড ছিলাম, ঠিক তার উল্টোটাই। মনকে সান্ত্বনা জানাচ্ছিলাম যে আর কিছু কিলোমিটার বাকি, আর মাত্র 10 কিলোমিটার বাকি, তারপরেই হোটেল, তারপরেই রেস্ট নিতে পারবো। এই করে করে আমরা এগিয়ে যাচ্ছিলাম।
তখন বাজে রাত 10টা। যত কষ্টই হোক না কেন রাতের অন্ধকারে আমরা কিন্তু আর কোথাও দাঁড়াইনি। সেই দিন আমাদের হোমস্টে আলোটা দেখতে পেয়ে কী যে শান্তি পেয়েছিলাম তোমাদের বলে বোঝাতে পারবো না। তো ঘড়িতে বাজে হচ্ছে 10:10। এই জাস্ট এখনই রুমে ঢুকলাম, রুমে তো ঢুকিনি এখনো, রুমে রেডি হচ্ছে, এখন হোটেলে জাস্ট ঢুকেছি। আর মানে এক্সপিরিয়েন্স কি বলবো, আমার মানে কোনো শব্দ নেই আমার কাছে অ্যাকচুয়ালি। ভালো লাগলো, অ্যাডভেঞ্চার ছিল এটাও বলতে পারো। মানে আমার তো মনে হয় না এরকম অ্যাডভেঞ্চার স্পিতি রাইড কেউ আদৌ করেছে কিনা, মানে এত বেশি অ্যাডভেঞ্চার। লাইক ভালো লাগছে, কষ্টও হচ্ছে, রাত্রিবেলা ধুলো উঠছে চোখের মধ্যে, রাস্তা ভাঙা, রাস্তার কিছু নেই, কিছুদিন আগে ঝড় জল হয়েছে বলে সব ভেঙে গেছে। তারপরে রাস্তা চেনা নয়, লেট হয়ে গেছে 10টার সময়, লাইট নেই, মানে বলে না এক্সপিরিয়েন্সের সঙ্গে অ্যাডভেঞ্চার প্লাস সব শাস্তি, সব ওইসবই হয়ে গেছে একদম। বাপরে বাপ, জীবনের প্রথম বাইক রাইড স্পিতিতে, ঠিক আছে, কিন্তু ডে ওয়ানেই যে এরকম এক্সপিরিয়েন্স হবে সেটা আমরা একদমই এক্সপেক্ট করিনি, একদমই না। মানে খুব খারাপ অবস্থা। নাকতে কয়লা সাংলার হোমস্টের নাম নেগি কটেজ। রাতের অন্ধকারে বাইরেটা কেমন বোঝা যাচ্ছিল না, তবে ঘরটা হোমস্টে যেরকম হয়, বেসিক কমিউনিটি সব আছে, বাথরুম বিশাল বড় এবং পরিষ্কার পরিচ্ছন্ন। ডিনারে রয়েছে পাঁপড়, ফ্রেশ কাট অ্যাপেলস, স্যালাড, ডাল, মিক্স ভেজ, ভেজ ফ্রাইড রাইস, আর রয়েছে চিলি পনির। ও আর সাথে রুটি। আমাদের হোটেলের ভেতরে প্রচুর আপেল গাছ, আর তাই জন্য ডিনারে একদম ফ্রেশ গাছ থেকে পাড়া আপেলও দিয়েছে অ্যাজ ডেজার্ট। খুব ভালো আয়োজন, খুব ভালো। ডিনারে তো তোমরা দেখলেই কী কী আছে, খাবারের টেস্টও দারুণ। আর এত জার্নি করে আসার পর তো মানে যা দেবে সেটাই ভালো লাগবে সত্যি কথা বলতে, বাট না, এখানে খাবারের টেস্ট অ্যাকচুয়ালি ভালো। এর পরের ভিডিওতে থাকছে সাংলা থেকে নাকোর জার্নি। বাই দ্য ওয়ে, অবশ্যই সাবস্ক্রাইব করো। বাই।